একটা মানুষ রাতের বেলা নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন। স্ত্রী অপেক্ষায় আছেন, সন্তানেরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই মানুষটা আর কোনোদিন বাসায় পৌঁছতে পারলেন না। পরের দিন সকালে রাস্তার উপর পাওয়া গেল শুধু তার ফাঁকা গাড়িটি। ভেতরে কেউ নেই, চালকও নেই, কোনো রক্তের দাগ নেই, কোনো সংঘর্ষের চিহ্ন নেই। মানুষটা যেন রাতারাতি মিলিয়ে গেলেন। তারপর কেটে গেল 1টা বছর, 2টো বছর, 5টা বছর, 10টা বছর, 14টা বছর, কিন্তু সেই মানুষটার আর কোনো হদিস মিলল না। তার নাম ইলিয়াস আলী। আর আজকে যা জানা যাচ্ছে তা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ইলিয়াস আলী কোনো সাধারণ মানুষ ছিল না। 1961 সালের 1 জানুয়ারি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় যার জন্ম। ছোটবেলায় মায়ের কাছে কোরআন শিক্ষা দিয়ে হাতেখড়ি হয়েছিল তার। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সে ভর্তি হন। কবি জসিমউদ্দিন হলে থাকতেন। সেখান থেকে ছাত্র রাজনীতিতে তার পা রাখা। 80-র দশকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন যে 1987 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে দেয়। কিন্তু সেই বহিষ্কার তাকে থামাতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছাত্রনেতা হয়ে উঠলেন সিলেট অঞ্চলে বিএনপির এক অপ্রতিরোধ্য মুখ, দলের সাংগঠনিক সম্পাদক। কিন্তু ঠিক কোন জায়গায় গিয়ে তিনি ক্ষমতাসীনদের চোখের বালি হয়ে গেলেন সেটা জানলে পুরো ছবিটা পাল্টে যায়। আসল কারণটা লুকিয়েছিল টিপাইমুখ বাঁধ আর ট্রানজিট চুক্তির পর। ভারত যখন বারাক নদীর উপর টিপাইমুখ বাঁধ তৈরির পরিকল্পনা করছিল, তখন বৃহত্তর সিলেটের পরিবেশ আর মানুষের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়ে। ইলিয়াস আলী এই বাঁধের বিরুদ্ধে পুরো সিলেট অঞ্চলকে একজোট করে ফেললেন। দিনের পর দিন লং মার্চ করলেন, রাজপথ কাঁপিয়ে তুললেন। শুধু তাই না, প্রতিবেশী দেশের সঙ্গে সরকারের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। আর ঠিক এই জায়গাতেই তিনি তৎকালীন সরকার এবং ওই প্রতিবেশী দেশের স্বার্থের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালেন। তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তখনই সিদ্ধান্ত হলো এই মানুষটাকে চিরতরের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু এত বড় সিদ্ধান্ত কে নিল? নির্দেশ আসলে কোথা থেকে এলো? সম্প্রতি গ্রেফতার হয়েছেন ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তার মুখ থেকে বেরিয়ে আসছে এমন সব কথা যা শুনলে চমকে উঠতে হয়। তিনি জানিয়েছেন ইলিয়াস আলীকে গায়েব করার গ্রিন সিগন্যাল এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। সরকার প্রধানের নির্দেশে তৎকালীন ডিজিএফআই প্রধান এবং র্যাবের মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয় এই মিশন সফল করার জন্য। শেখ মামুন খালেদ নিজেকে বাঁচাতে অন্যদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলেও একটা কথা তিনি স্বীকার করেছেন, এই অপারেশনের জন্য আগে থেকে গোয়েন্দা সংস্থা আর র্যাবের একটা বিশেষ টিমকে ব্রিফ করে প্রস্তুত রাখা হয়েছিল। সার্বিক দিক নির্দেশনায় তিনি নিজেই দিয়েছিলেন। ডিজিএফআই এর 2 জন মেজরকে শুধু প্রযুক্তিগত দিকগুলো সামলানোর দায়িত্ব দেওয়া হয়। আর মাঠ পর্যায়ে পুরো গুম মিশনের নেতৃত্বে ছিলেন সেই সময়ের আলোচিত কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। গোয়েন্দারা জানতে পেরেছেন অপারেশনের আগে এবং পরে সরকার প্রধানের সঙ্গে জিয়াউল হাসানের সরাসরি যোগাযোগ হয়েছিল। সবকিছু তখন সাজানো ছিল, কিন্তু শিকারকে ফাঁদে ফেলা হলো কিভাবে? 2012 সালের 17 এপ্রিল সেদিন সিলেট থেকে ঢাকায় ফিরেছেন ইলিয়াস আলী। সন্ধ্যার পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করতে গেলেন তৎকালীন শেরাটন হোটেলে। তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে জিয়াউল হাসানের তৈরি করা ডেথ স্কোয়াডের চোখ প্রতিটি মুহূর্তে তার উপর আটকে আছে। মিটিং চলাকালীনও ওই স্কোয়াডে একজন সদস্য ক্রমাগত জিয়াউল হাসানকে ইলিয়াস আলীর প্রতিটি গতিবিধি জানাচ্ছিলেন। রাত তখন প্রায় 11টা। বৈঠক শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে উঠলেন ইলিয়াস আলী। ড্রাইভিং সিটে তার বিশ্বস্ত চালক আনসার আলী। গাড়ি ছুটে চলল বাসার দিকে। মহাখালী পৌঁছানোর মাত্রই ঘাতক টিমের রাডার পুরোপুরি লক হয়ে গেল তাদের টার্গেটের উপর। নিঃশব্দে তারা পেছন নিতে শুরু করলো। গাড়িটা তখন মহাখালী পার হয়ে বনানীর 2 নম্বর রোডে সাউথ পয়েন্টে স্কুলের কাছাকাছি এসে পৌঁছালো। ঠিক তখনই ঘটল সেই আক্রমণ। অস্ত্রসজ্জিত সাদা পোশাকের বেশ কয়েকজন লোক 2টো মাইক্রোবাস দিয়ে আচমকা ইলিয়াস আলীর গাড়ির পথ আটকে দিল। কিছু বুঝে ওঠার আগে ইলিয়াস আলী এবং তার চালক আনসার আলীকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে মাইক্রোবাসে তুলে নেওয়া হলো। রাস্তায় পড়ে রইল শুধু সেই ফাঁকা গাড়িটা, যেটা পরে মাঝরাতে বনানী থানা পুলিশ উদ্ধার করে। বনানীর রাস্তা থেকে তুলে সোজা তাদের নিয়ে যাওয়া হলো র্যাব 1-এর সদর দপ্তরে। রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে ইলিয়াস আলীকে আটক রেখে মারধর করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানতে পেরেছেন 17 এপ্রিল থেকে 20 এপ্রিলের মাঝামাঝি কোনো এক রাতে ইলিয়াস আলীকে হত্যা করা হয়। কোনো প্রমাণ যেন অবশিষ্ট না থাকে সেজন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধলেশ্বরী নদীতে। রাতের অন্ধকারে সেই নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় একজন রাজনীতিবিদের শেষ চিহ্ন। কিন্তু সেখানেই শেষ নয়, আসল প্রতারণার নাটক তখনও বাকি ছিল। 21 এপ্রিল ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রশদির লুনা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, তিনি সন্তানদের নিয়ে ছুটে গেলেন স্বৈরাচার খুনি
নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। বড় ছেলে তখন ব্যারিস্টারি পড়ছিল, ছোট ছেলে আর মেয়ে একদম ছোট। চোখের জলে ভেজা মুখে নিয়ে স্বামীর খোঁজ চাইলেন লুনা। সরকার প্রধান সান্ত্বনা দিলেন, কিন্তু ভেতরে ভেতরে চলছিল সম্পূর্ণ এক অন্য খেলা। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী সেই সাক্ষাতের ঠিক পরপরই শেখ হাসিনা ফোন করেছিলেন জিয়াউল হাসানকে, আর সেই ফোনে ইলিয়াস আলীকে চূড়ান্তভাবে গায়েব করে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। এক হাতে কান্নারত স্ত্রীকে সান্ত্বনা, আরেক হাতে স্বামীকে চিরতরে মুছে ফেলার নির্দেশ। এর চেয়ে ভয়ঙ্কর দ্বিমুখিতা আর কি হতে পারে, যা এই খুনি শেখ হাসিনা করেছেন। এরপর শুরু হলো আইনি নাটকের এক দীর্ঘ অধ্যায়। স্ত্রীর রিট আবেদনের পর হাইকোর্ট যখন জবাব চাইল, তখন র্যাব, সিআইডি, পুলিশ এসবই বনানী থানার সবাই রিপোর্ট জমা দিয়ে জানালো যে ইলিয়াস আলী তাদের কাছে নেই, তারা তাকে আটক করেনি। জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য গাজীপুর সহ বিভিন্ন জায়গায় র্যাব আর পুলিশ মিলে নাটকীয় উদ্ধার অভিযান চালালো। বনানী থানা পুলিশ একের পর এক 25টা তদন্ত প্রতিবেদন জমা দিয়ে আদালতকে বোকা বানিয়ে রাখলো। দীর্ঘ 14 বছর ধরে তার কর্মী, পরিবার, সমর্থক সবাই একটা মিথ্যা আশায় দিন গুনছে, হয়তো একদিন ফিরে আসবেন ইলিয়াস ভাই। গণঅভ্যুত্থানের পর যখন আয়নাঘরের দরজা খুলল, যখন সেখান থেকে একে একে গুম হওয়া মানুষেরা ফিরে আসতে শুরু করলেন, তখনও লুনার বুকে আশা ছিল হয়তো তার স্বামীও ফিরবেন। এমনকি জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, আমার স্বামী ইলিয়াস আলী কোথায়? কিন্তু যাকে 14 বছর আগেই ধলেশ্বরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, তিনি কিভাবে ফিরবেন? এই গুমের খবর যখন প্রথম ছড়িয়ে পড়ল, সারা দেশে টানা 5 দিনের হরতাল পালিত হয়েছিল। সিলেটে 6 দিন, ইলিয়াসের জন্মস্থান বিশ্বনাথে পুলিশ, সরকারি দল আর সাধারণ মানুষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বেঁধেছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছিল যে আন্দোলনকারীদের মামলায় জড়িয়ে বিশ্বনাথের 7 জন ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক শীর্ষ নেতাকে কারাগারে যেতে হয়েছিল। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, হিউম্যান রাইটস ওয়াচ সবাই এই গুমের তীব্র নিন্দা জানিয়েছিল। সরাসরি র্যাবের দিকে আঙুল তুলে স্বাধীন তদন্তের দাবি করেছিল। এমনকি যুক্তরাজ্যের পার্লামেন্টেও এই বিচার বহির্ভূত গুম নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার এসবের কোনো কিছুই তোয়াক্কা করেনি। তবে সময় চিরকাল একরকম যায় না। শেখ মামুন খালেদ গ্রেপ্তার হওয়ার পর তাকে বারবার রিমান্ডে নিয়ে জেরা করা হচ্ছে। এই গুমের সঙ্গে জড়িত র্যাব ও ডিজিএফআইয়ের সকল সদস্যকে কড়া নজরদারিতে আনা হয়েছে। এদের অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। আবার অবাক করার বিষয় হলো, অনেকে এখনও চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন। তবে জাল ধীরে ধীরে গুটিয়ে আনা হচ্ছে। 14 বছর ধরে যে সত্য চাপা দিয়ে রাখা হয়েছিল, সেটা আজ একটু একটু করে বেরিয়ে আসছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যে রাষ্ট্রযন্ত্র একদিন মানুষকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে হত্যা করে নদীতে ফেলে দিতে পারে, তারপর 14 বছর ধরে তার স্ত্রী সন্তানের মুখের উপর মিথ্যা বলে যেতে পারে, সেই রাষ্ট্রযন্ত্রে আর কতজন ইলিয়াস আলী আছেন যাদের কথা আমরা এখনো জানি না? ধলেশ্বরী নদী কি শুধু ইলিয়াস আলীর শেষ ঠিকানা, নাকি সেই নদীর তলদেশে আরও অনেক অজানা গল্প চাপা পড়ে আছে?